নমস্কার, ফ্লাই অন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। এতদিন আপনারা আমার কবিতা আবৃত্তি শুনেছেন। কথা দিয়েছিলাম কবিতার পাশাপাশি গল্প পাঠ করে শোনাব। তাই আমাদের আজকের পরিবেশনা একটি বাংলা শিকার কাহিনী। এই কাহিনীর লেখক শ্রী জগমোহন মুখোপাধ্যায় তার নিজস্ব অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন তার লেখা বই শিকার কাহিনীতে। একটি কথা জানিয়ে রাখি, লেখক পুরুষ শিকারী হলেও গল্পের সূত্রধর হিসেবে আমি আমার নারী কণ্ঠে গল্পটি পাঠ করেছি। আশা করি আপনারা আমার এই সাহসী পদক্ষেপে সহায়তা করবেন। আমাদের পরিবেশনা ভালো লাগলে ফ্লাই অন চ্যানেলটি লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম উপস্থাপনা আরও শুনতে চাইলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। শুরু করছি আজকের গল্প, জগমোহন মুখোপাধ্যায়ের চিতা শিকার। সে বছর হাজারিবাগের একটা ব্লক নিয়ে নিলাম শিকারের জন্য। ব্লকটার নাম ডাক শুনেছি আগে, পৌঁছে জানলাম শিকার বেশিরভাগই হরিণ সম্বর। বাঘ একরকম নেই বললেই হয়। শুধু আমাদের বাংলোটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ওপরে হওয়ায় রসদ সংক্রান্ত অনেক অসুবিধা থেকে বাঁচা গেল। সেখানে পৌঁছানোর পরের দিন সকালে প্রাতরাশ সেরে মৌজ করে রোদ পোহাচ্ছি, হাত পা ছাড়াচ্ছি, এমন সময় একটি যুবক এলো। নাম রফি। আলাপের পর তাকে খুব ভালো লাগলো। যদিও সে পেশাদার গাইড নয়, তবু এই ভদ্র রফিকে শিকারে উপযুক্ত সহকারী হবে বলে ধারণা হওয়ায় ভাবতে ভালো লাগলো। মনে হলো বেশ শিক্ষিত। বয়স 24-25। আলাপে অন্তরঙ্গ হতে সময় নিল না। তার শিকারের বাতিক সাংঘাতিক। শুধু সুযোগ আর সঙ্গীর অভাবে বেচারির শখ মেটে না। আমাদের সঙ্গী পেয়ে খুশিই হলো সে। রফি থেকে রফি সাহেব হয়ে সে আমাদের দলে ভিড়ল। এরপর চাকুরে হওয়া সত্ত্বেও দিনে রাতে ডাকা মাত্র রফি সাহেব হাজির। স্পটারের কাজে রাতারাতি তার দক্ষতার পরিচয় পেলাম। তবু নিজের সমস্ত গুণ গোপন করে সে আমাকে একজন পাকা শিকারী বলে ধরে নিয়েছিল। শিকারে সব সময় সঙ্গে থাকত। কেমন যেন আমার ওপর তার একটা আস্থা জন্মে গিয়েছিল এই স্বল্প পরিচয়ে। একদিন রফি সাহেব স্থানীয় একজন লোককে সঙ্গে করে এনে পরিচয় করিয়ে দিয়ে বলল, মাইল চারেক দূরের ক্ষেত, সেখানে হরিণ এসে ফসল খেয়ে তছনছ করে। আপনারা যদি চান তো এক ডিলে দুপাখিই মরে, শিকারও হয়, বেচারি ফসলও রক্ষা পায়। যাওয়া স্থির হলো। সবে 10টা বাজে। রোদের মৌতাতের আরাম ছেড়ে বেরিয়ে পড়লাম তক্ষুনি, জায়গাটা ঘুরে সমস্ত ব্যবস্থা করে আসতে। গন্তব্যস্থলে পৌঁছে দেখলাম বিরাট ক্ষেত, লম্বা চওড়ায় 1 বর্গ মাইল প্রায়। তার 3 দিক জঙ্গল দিয়ে ঘেরা, একদিকে শুধু রাস্তা। দুপাশের জঙ্গল কিছুটা পাতলা, অন্য ধারে ক্ষেতের শেষেই ছোট্ট পাহাড়ি নালা, আর তারপর থেকেই পাহাড় ও ঘন জঙ্গলে জমিটা দুদিক থেকে ঢালু হয়ে এসে ক্রমশ মাঝখানটায় একটা খাদের মতো সৃষ্টি হয়েছে। দূরের পাহাড় থেকে জমিটাকে দেখলে মনে হবে কেউ বুঝি বিরাট মোটা একটা বই মাঝখান থেকে খুলে রেখে দিয়েছে। সেই খাদের একপাশে অরহরের ক্ষেত, অন্যদিকে কিছুটা সুরগুজা ক্ষেত, বাকিটা অনাবাদি হয়ে পড়ে আছে। প্রথমেই নালা পেরিয়ে গভীর জঙ্গলের দিকটা দেখা গেল। পাহাড়ে নালার পাশে পাশে নরম মাটিতে জানোয়ারের স্পষ্ট পায়ের ছাপ। সেই ছাপ দেখে বুঝলাম চেতরা সম্বর বাদেও ফোটরা আর শুয়োররাও এখানে আসে। কিন্তু তারপরই একটি চরণ চিহ্ন দেখে বিস্মিত হয়ে উঠলাম। এই দাগ যে বিশিষ্ট জনের, তার সাথে কি মোলাকাত হবে এখানে? ক্ষেতের মালিককে প্রশ্ন করলাম, এদিকে চিতার যাতায়াত আছে কি? কিছুদিন আগে বিকেলে হঠাৎ এক চিতা একটা গরুর উপর হামলা করে, কিন্তু লোকজন জানতে পেরে হল্লা করে তাকে ভাগিয়ে দেয়। তারপর আর তার কোনো খোঁজ নেই। তবু আমার মুহূর্তের জন্য মনে হলো সে যেন নিখোঁজ হয়নি।
গা ঢাকা দিয়ে আড়ালের সুযোগ খুঁজছে মাত্র। পরে অবশ্য কথাটা ভুলেই গিয়েছিলাম। ক্ষেতের দুপ্রান্তে মাচার মতো উঁচু করে কুড়হা বাঁধা। স্থির করলাম এর ওপর চড়েই রাত্রে শিকার করা যাবে। সমস্ত ঠিক করে দুপুরে বাংলোয় ফিরলাম। সন্ধ্যের অনেক আগেই আমরা ফের রওনা দিলাম। সেখানে পৌঁছে ক্ষেতের মালিকের আস্তানায় ঘন দুধ দিয়ে আরাম করে কফি খেয়ে শরীর চাঙ্গা করে মাচায় এলাম। রফি আমার সঙ্গে রইল। কৃষ্ণপক্ষের শেষের এক তিথি। চারদিকে জমাট অন্ধকার। পাশের প্রান্তর ও দূরের জঙ্গলে অদ্ভুত এক নিস্তব্ধতা। সমস্ত মিলিয়ে একটা ছমছমে ভাব। তার মধ্যে নিষ্পলক চোখে বসে আছি শিকারের আশায়। খুট করে শব্দ হলেই ভাবছি বুঝি শিকার এসেছে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যত দূর চোখ যায় দেখতে চেষ্টা করি। এভাবে অপেক্ষা করে করে সময় কাটছে। রাত 9টা, কিন্তু আমাদের ভাগ্যে কোনো শিকারই জুটল না। রাত 10টা, তবু কোনো জানোয়ারের পাত্তা নেই। শেষ পর্যন্ত রফি বলল, নেমে পড়ুন, বসে থেকে কি হবে? তার চেয়ে বস্তির লোককে জিজ্ঞাসা করে দেখি আজ আর জানোয়ার আসার সম্ভাবনা আছে কিনা। কথাটা আমার ভালোই লাগলো। কুড়া থেকে নেমে দমড়ানো শরীরটাকে সোজা করে আরাম বোধ হলো। রফি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল। বলল, এই শীতে আমার কথায় কষ্ট পেলেন, অথচ বড়াতে কিছুই জুটল না। আমি হেসে বললাম, তাতে কি হয়েছে? যা দিনকাল, শহরের লোকেরাই কথা দিয়ে আসে না, আর এ তো হলো জঙ্গলের জানোয়ার। সত্যিই আজকের ব্যাপারটা আশ্চর্য। এমন কোনো রাত যায়নি যেদিন এই খেতে জানোয়ার আসেনি। কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু। রফির কথাটার ঠিক অর্থ আমার কাছে স্পষ্ট হলো না। ও কি ভাবছে আন্দাজ করতে পারলাম না। শেষে রফিই বলল, চলুন বস্তিতে গিয়ে খোঁজ নিই, গভীর রাতে আশা আছে কিনা। সামনে রফি, পেছন পেছন আমি। মাঝের খাদ মতো জায়গাটা দিয়ে বস্তির পথ। অন্ধকারেই পথ হাঁটছিলাম। রফি দরকারে ছাড়া আলো জ্বালছিল না। জমাট অন্ধকারে দুজনের পা চলছে। সাবধানতা সত্ত্বেও খাদটা পার হওয়ার সময় আমি হঠাৎ ধপাস করে কাঁটাছোপের মধ্যে পড়ে গেলাম। খুব সাবধানে হাঁটার জন্য তেমন চোট না লাগলেও হাতের রাইফেল বাঁচাতে গিয়ে শরীরের বাঁ দিকের ওপর দিয়ে সমস্ত ধাক্কাটা সামলাতে গেলাম। ফলে বাঁ হাঁটু আর বাঁ কাঁধে বেশ ব্যথা লাগলো। হাত ছড়ে গেল কাঁটা গাছে। আবার উঠে হাঁটতে শুরু করলাম। শব্দ করা বা আলো জ্বালা নিষিদ্ধ। অতএব বস্তিতে পৌঁছেই ফার্স্ট এড নেব ঠিক করলাম। কিছুক্ষণেই বস্তির পেছন দিকটায় পৌঁছে গেলাম। খাদের এপাশে সুরগুজা ক্ষেতের পর শূন্য প্রান্ত, মাঝে মাঝে ছোট ছোট বুনো ঝোপ। কৃষ্ণপক্ষের রাত হলেও ফাঁকা মাঠের কাছে কিছু আবছা আলোর আভাস পাওয়া গেল। স্টারলাইট বা নক্ষত্রের আলোয় ঝোপঝাড় পাতে বাকি মাঠটায় অন্ধকারটা অনেকটা ফিকে। মাঠ ভেঙে যাচ্ছি। পাহাড় আর গভীর জঙ্গলের দিকে মুখ করে বস্তিটা ক্ষেতের শেষ প্রান্তে রয়েছে, আর পেছনের দিকটায় গোশালা। সব মিলিয়ে বস্তিটির অবস্থান অনেকটা টির মতো। বস্তির দিকটায় যেতে ডান পাশে গোশালা, বস্তি আর আমাদের মাঝামাঝি স্বল্প ঢালু এক টুকরো মাঠ। সামনে এগোতে এগোতে অস্পষ্ট আলোয় হঠাৎ যেন মনে হলো গোশালার পাশে সেই মাঠে কি যেন একটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে গরু বা মোষের বাছুর বলে মনে হলো।
রফি স্পটলাইটের আলো ফেলতেই পলকে সেই আলোয় আগুনের ভাটার মতো দুটো চোখ জলজল করে জ্বলে উঠেই মুহূর্তে মিলিয়ে গেল। আর সঙ্গে সঙ্গেই রফির বিস্ময় মেশানো ফিসফিস শব্দ কানে ঢুকল, হুঁশিয়ার, চিতা। চোখ দেখেই চিতা মালুম পেয়েছি, কিন্তু এখন হুঁশিয়ার আর হব কি করে? মুখোমুখি মাটির পর খানিকটা বিপজ্জনক বোধ হলো। মাত্র 20-22 গজ দূরেই চিতার আবির্ভাব। তবু যা সুবিধে, ঢালু মাঠটুকুর উঁচু দিকে আমরা রয়েছি। তেমন ঢালু না হলেও চিতা আমাদের চেয়ে কিছুটা নিচে। ইনি এর আগে একদিন গরু ধরতে এসে হল্লার ভয়ে বিফল হয়ে ফিরে গেছেন, বেশ বুঝলাম। রাত্রির অন্ধকারে যাতে কোনো ঝামেলা না হয় তাই তো চোরের মতো কাজ হাসিল করতে এসেছেন। কিন্তু এখন কি করা যায়? আমাদের গন্ধ পেয়ে লজ্জায় সেই যে মুখ ফেরালেন, আর এদিকে আসবার নামটি নেই। শুধু তার অস্পষ্ট শরীরটা দেখতে পাচ্ছি। রাইফেল তুলে আন্দাজে নিশানা করতেই রফি বাঁ হাত দিয়ে নলটা নামিয়ে বাধা দিল, বলল, পিছনে গরু মোষের খাটাল, গুলি ফসকালেই বিপদ। গোয়ালের কথাটা আমার মনেই ছিল না। উত্তেজনায় ভুলেই গিয়েছিলাম, তাই রফিকে মনে মনে ধন্যবাদ দিলাম। ভাবলাম তার শটগানে এলজি গুলি দিয়ে কায়দা করতে পারবে। রফিকে বলতেই সে উত্তর দিল, না, দেখি কি হয়। রফি হাতের জ্বালানো আলোটা এবার নিভিয়ে একটু বাদেই আবার জ্বালল। চিতার একটা চোখ তার মধ্যেই এদিকে ফিরেছে। বিপদটা সে এতক্ষণে বুঝতে পেরেছে। আলোয় বারদুই তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল। 2-1 পা বুঝি সামনে এগোলো, তবু দুটো চোখ নজরে পড়ল না। রফি হঠাৎ বোধহয় বিপদের আভাস পেয়ে কোনোই দিয়ে আমায় গুঁতো মেরে আলোটা নিভিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমি মাথায় লাগানো জোরালো হেডলাইটটা জ্বাললাম। এই সামান্য পলকের ভগ্নাংশে দেখলাম চিতাটা খানিকটা এগিয়ে একটা ঝাড়ির আড়ালের মধ্যে মাটিতে বুক মিশিয়ে বসে পড়েছে। দুটো চোখই এবার স্পষ্ট জলজল করছে। এখন আরো মুশকিল। চিতার পেছনেই এবার বস্তির মাটির দেওয়ালগুলো। ফসকালে মানুষ খুনের দায় পড়তে হবে। বাঘ বা চিতারা ঘেরের মধ্যে পড়লে ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক ঘের না হলেও ওর পেছনের রাস্তা বন্ধ। পালাবার একমাত্র পথ আমাদের সামনে দিয়ে। সুতরাং এই প্রায় বন্দি অসহায় চিতা যে কোনো সাংঘাতিক অঘটন ঘটিয়ে ফেলতে পারে। পাশে বেশ বড় দুটো আম গাছ নজরে পড়ল। একটা চিতার কাছাকাছি, অন্যটা আমাদের। মাথায় বুদ্ধি এলো হঠাৎ। রফিকে ঠেলতে ঠেলতে আম গাছটার কাছে চলে এলাম। এখান থেকে দুটো সুবিধে। প্রথমত, গাছের পেছনে আমাদের অবস্থানটা খানিকটা সুবিধাজনক। দ্বিতীয়, সেখান থেকে চিতাকে লক্ষ্য করে গুলি ফসকালেও গোশালা বা বস্তিতে যাওয়ার সম্ভাবনা নেই। গাছের কাছে পৌঁছানোর আগেই আমি আলো নিভিয়ে আবার জ্বালতেই দেখি চিতা ঝোপের পেছন থেকে বেরিয়ে তার কাছের আম গাছটার গা ঘেঁষে দাঁড়িয়ে। বোঝা গেল ওই দিক দিয়েই ওর যাওয়ার ইচ্ছে, আর সে এসেছেও বোধহয় ওই পথ ধরেই। সুতরাং পথ আটকালে বিপদ অবশ্যম্ভাবী। মিনিট 2-3 লুকোচুরি খেলা চলল। সে বিরক্ত হয়ে উঠে সামান্য গোঁগো করল, খানিকটা গোঙানির মতো। ব্যাপারটা এবার খুবই মুশকিলের। চিতার ডাক শুনে বস্তির লোকেরা এসে হল্লা করলেই সর্বনাশ। কিন্তু অনুমান মতো কিছু ঘটল না। কটা কুকুর কেবল চড়া পর্দায় কেউ কেউ করেই থেমে গেল। আমরা দুজনেই সম্মোহিতের মতো হঠাৎ সব ভুলে দাঁড়িয়ে আছি। আরেকটু, অন্তত ইঞ্চি 6 এগিয়ে দাঁড়ালে, ওর মাথা লক্ষ্য করে গুলি ছুঁড়লে, লক্ষ্যভ্রষ্ট হলেও গাছের মোটা গুঁড়িতে তা আটকে যেত। তা না হলে এখান থেকে গুলি করা সম্ভব নয়। আগের জায়গায় যেতে পারলে এখন অবশ্য সুবিধে হয়। সেই ভেবে চিতার গায়ে আলো ফেলে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। আমার মাথায় হেডলাইট জ্বলছে। গতিক ভালো নয় বুঝে রফি আগে ভাগেই টর্চটা কোমরে ঝুলিয়ে 2 হাতে বন্দুক নিয়ে রেডি হয়ে গেল।
সুবিধে মতো জায়গায় এসে রাইফেল তুলে টিপ করতে গিয়ে দেখি সামনে মাছির ওপর লাগানো সাদা অ্যাডহেসিভ টেপ নেই। যখন পড়ে গিয়েছিলাম তখনই হয়তো সেটা খুলে গেছে। অথচ অন্ধকারে মাছি দেখতে না পেলে টিপ করাও শক্ত। তাছাড়াও পড়ে গিয়ে কিছুটা বাধা পেয়ে আমার মনের নির্ভরতাটাও অনেকটা কমে গিয়েছে। তবু রফিকে রেডি বলে যা থাকে কপালে ভেবে ট্রিগার টিপলাম। বাঁচক খুলে কিছু বুঝবার আগেই রফির বন্দুকও গর্জে উঠল। পরপর দুটো বন্দুকের গুরুম গুরুম শব্দ সামনের পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে গুমগুম করে বহু দূরে গড়িয়ে যেতে লাগলো। বস্তিবাসীরা সেই আওয়াজ পেয়েই যে যার ঘন্টা বাজানো শুরু করলো। এটা রেওয়াজ। লোকেরা শব্দ করে শিকারীকে নিজেদের অবস্থান জানিয়ে দেয়, যাতে সেদিকে কেউ না গুলি ছোড়ে। রাইফেল নামিয়ে দেখলাম দ্বিতীয় আম গাছের দিকে পলকহীন দৃষ্টিতে রফি তাকিয়ে আছে। রফির দৃষ্টি অনুযায়ী চোখ ফেলতেই দেখলাম ধরাশায়ী চিতার লেজটা তখনও ওঠানামা করে মাটিতে আছাড় খাচ্ছে। বুঝলাম আমরা বিপদমুক্ত। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। বললাম, যাক, বাঁচা গেল। রফি উত্তরে বলল, খুবই অসুবিধাজনক জায়গায় পড়েছিলাম। আমরা কিছু করার আগে ওই হামলা করতে পারতো। বস্তির লোকেরা হারিকেন নিয়ে এর মধ্যে এসে পড়ল। সকলেই চিতাটার কাছে গেলাম। প্রথম থেকেই আমার ধারণা আমার গুলি চিতার গায়ে লাগেনি। সামনে এসে দেখলাম অনুমান সত্য। আমার গুলিটা চিতার কাঁধ ছুঁয়ে গাছের গুঁড়িতে বিঁধেছে। আসলে রফির গুলিতেই তার ভবলীলা সাঙ্গ হয়েছে। রফিকে অভিনন্দন দিয়ে বললাম, আজ তোমার স্থির বুদ্ধির জন্যই আমরা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে গেলাম। আমাদের গল্প এখানেই শেষ হলো। শুনছিলেন চিতা শিকার। বিভিন্ন ভূমিকায় ছিলেন সূত্রধর, শতরূপা। সংলাপে লেখক এবং ক্ষেতের মালিকের ভূমিকায় মনোজিৎ, রফির ভূমিকায় তন্ময়, আবহ ও শব্দ পরিকল্পনায় শতরূপা এবং তন্ময়। প্রযোজনা ফ্লাই অন ইউটিউব চ্যানেল। আজ তাহলে এই পর্যন্তই। কিরম লাগলো আমাদের এই প্রোগ্রামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।